হঠাৎ করেই একটা কথা মনে হচ্ছে। আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে একটা কবিতার লাইন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সেটারই একটা অপভ্রংশ বলা যায়। আমার মাথায় হঠাৎ করেই আসছে যে আমাদের দেশে হবে সেই নেতা কবে, বাতেলাবাজি ছেড়ে কিছুটা কাজ করে দেখাবে। আহ নেতা, মন্ত্রী যারা রয়েছেন, যারা এই মুহূর্তে হাইপার অ্যাক্টিভ ইলেকশনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় তারা ইলেকশনে প্রচার করে বেড়াচ্ছেন। তারা বিভিন্ন জায়গায় এটা দেব সেটা দেব, এই দিয়ে দেব, আমরা ক্ষমতায় আসলে পরে এই করব, আমরা ক্ষমতায় আবার যদি আমাদেরকে নিয়ে আসেন আমরা অমুক দেব তমুক দেব, এই দেওয়া হয়েছে এই দেওয়া হয়নি, এই রাজনৈতিক দল এটা দিচ্ছে আমরা এত চেষ্টা করেও এটা দিতে পারছি না। নানান ধরনের প্রতিশ্রুতির বন্যা, তার সঙ্গে নানান ধরনের মানে ওই কাজের খেসারত দেওয়ার একটা চেষ্টা, এই সমস্ত কিছু এখন দেখা যাচ্ছে। আপনি যদি বা আপনারা যদি কোনো নেতাকে বলেন যিনি কিনা এই সময় ইলেকশন ক্যাম্পেইনে নেমেছেন বা ইলেকশনের ইয়েতে নেমেছেন, যে আমাদের সঙ্গে এসে বসে চায়ের দোকানে বসে আড্ডা দিতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে, যার টিকিটিও আপনি ইলেকশনের আগে বা পরে দেখতে পাননি, এখন তিনি ঘন্টার পর ঘন্টা আপনাদের সঙ্গে বসে চায়ের দোকানে আড্ডা দিতে পারেন। তার কারণ এই সমস্ত নেতৃত্বরা তারা ভোটের সময় ভুরি ভুরি প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে আপনাদের সামনে বা আমাদের সামনে এসে হাজির হন। ভোট চলে যায়, তাদেরও আর টিকি পাওয়া যায় না। হ্যাঁ, ব্যতিক্রম কি নেই? কিছু নেতৃত্ব অবভিয়াসলি ব্যতিক্রম রয়েছেন। তারা যেমনটা প্রতিশ্রুতি দেন তার সিংহভাগ কাজ করার চেষ্টা করেন, যতটুকু পারেন না তারা আগেভাগেই জানিয়ে দেন যে এইটা এই সমস্যার জন্য হয়নি, আগামীবারে নিশ্চয়ই আমরা করে দেওয়ার চেষ্টা করব। কিছু কাজ হয় প্রতিশ্রুতি মাফিক, কারণ সেটা পরবর্তী সময়ের যে ভোট, সেই ভোটে তার প্রতিফলন তো দেখাতে হবে বা সেই জায়গাটাকে দেখাতে হবে, নাহলে মানুষের কাছে মুখ দেখাবেন কি করে। কিছু কাজ হয়, কিন্তু প্রতিশ্রুতির সিংহভাগই হয় না। আমি এর আগে একটা ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বলেছিলাম যে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, কিন্তু কাজ আর কেউ করে উঠতে পারেন না। 5 বছরের সময়কাল তারা পান, সেটা করে উঠতে পারেন না। কিন্তু এই যে বিভিন্ন সময় যে প্রতিশ্রুতি, ভোটের সময়ের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বা তার মানে সেটাকে কেন্দ্র করে অনেক সময় মিথ্যা আশ্বাস থাকে সেখানে, সেগুলোর মাঝেও আরেকটা জিনিস যেটা ভয়ঙ্কর ছোঁয়াচে, সেই বিষয়টা ক্রমেই যেন আরো শক্তিশালী হয়ে উঠছে। কি সেই বিষয়, কি সেই ছোঁয়াচে রোগ? না, আমরা গত প্রায় ধরে নিন প্রায় 2 দশকের বেশি সময় ধরে দেখছি যে একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে আমাদের দেশের মাটিতে, বাংলার মাটিতে বিশেষ করে। একটি রাজনৈতিক দলের থেকে অপর রাজনৈতিক দলে শিফট হয়ে যাওয়ার এই প্রবণতা। কেউ ধরুন বিজেপির হয়ে ভোটে জিতেছেন, 2 মাস যেতে না যেতেই তিনি তৃণমূলে জয়েন করছেন। কেউ তৃণমূলের হয়ে জিতেছেন, মানুষের যে আস্থা, মানুষের যে ভরসা সেই নিয়ে সঙ্গে সঙ্গে তিনি বিজেপিতে যোগ দিয়ে দিচ্ছেন। কেউ কেউ আছেন ধরুন দলে থেকে নাকি তার দম বন্ধ হয়ে আসছে, তাই তিনি সঙ্গে সঙ্গে অন্য দলে পরিবর্তন হয়ে গেছেন। 2 দিন আগে যে দলকে গালাগাল করতেন, 2 দিন পরে সেই দলেই গিয়ে তিনি সেই দলের গুণগান গাইছেন। উল্টে নিজের যে দল তিনি করতেন এতদিন ধরে, সেই দলে গিয়ে সেই দলের বিরুদ্ধে তিনি কথা বলছেন। তো প্রশ্ন হলো যে এই যে পালাবদল, আমরা ফুটবলের ক্ষেত্রে দেখি যে এই ধরনের এক ক্লাবে এবছর সাইন করেছেন, আগামী বছর আরেকটি ক্লাবে সাইন করেছেন। আইপিএল এর ক্ষেত্রে কেনা বেচা হয়, প্লেয়ার কেনা বেচা চলে। এক্ষেত্রে কি তাহলে নেতা মন্ত্রীদের কেনা বেচা হয়? সব থেকে আশ্চর্যের বিষয়, ধরুন একটি রাজনৈতিক দলে একজন কোন নেতা, তিনি দীর্ঘ বছর ধরে সেই রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন, মাঠে নামছেন, রাজনৈতিক কার্যক্রম মানে কাজকর্ম করছেন, তার বিরুদ্ধে একটিও অভিযোগ সেই রাজনৈতিক দলের কোথাও নেই।
হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং তিনি মনে করলেন যে সেই রাজনৈতিক অর্থাৎ রাজনৈতিক দল এ ছেড়ে তিনি রাজনৈতিক দল বিতে গিয়ে যোগ দেবেন। যেই মুহূর্তে তিনি রাজনৈতিক দল বিতে গিয়ে যোগ দিলেন, সঙ্গে সঙ্গে এ তার বিরুদ্ধে কুৎসা করা শুরু করলো। তার আগে পর্যন্ত মানে তিনি যে এতদিন ধরে এক্সিস্ট করছিলেন ওই দলে, সেই সময় তার বিরুদ্ধে মিনিমাম কোনো অ্যাকশন কোনো কিছু নেওয়া হয়নি। যেই মুহূর্তে তিনি অন্য দলে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি হয়ে গেলেন দুর্নীতিবাজ, তিনি হয়ে গেলেন চাটুকার, তিনি হয়ে গেলেন ভয়ঙ্কর, মানে মানুষ বিরোধী কাজকর্ম তিনি করছেন, এই ধরনের কথা শোনা যায়। তাহলে প্রসঙ্গ হলো গিয়ে, যখন তিনি দলে ছিলেন, সেই দলে ছিলেন তার 3 দিন আগে পর্যন্ত যখন তিনি সেই দলটিতে ছিলেন, সেই সময় তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? কেন সেই রাজনৈতিক দল, পার্টিকুলার রাজনৈতিক দল, তারা নিজের ক্লিনলিনেস দেখানোর জন্য তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেননি? যেই মুহূর্তে তিনি সেই রাজনৈতিক দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে চলে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি এতটাই খারাপ হয়ে গেলেন যে তাকে পাতে নেওয়ার যোগ্য নয়। আবার ঠিক 1 বছর বাদে ওই নেতাই, যার বিরুদ্ধে এত কুৎসা এত কিছু করা হচ্ছে, সেই নেতা যদি তার পুরনো দলে ফিরে আসতে চান, তখন তিনি আবার সাধু হয়ে যান। তখন তার কোনো দুর্নীতি থাকে না, তখন তার বিরুদ্ধে কোনো রকমের কোনো মানে খারাপ যে বিষয় বা তার বিরুদ্ধে কোনো রকমের কোনো প্রশ্ন তেমনটা থাকে না। তিনি ভোটে লড়েন, তিনি ভোটে দাঁড়ান, তিনি মানুষের আস্থা বিশ্বাস নিয়ে আবার জিতে আসেন, আবার রাজনৈতিক দলের হয়ে তিনি কিছু কাজ করার চেষ্টা করেন, বা অনেক ক্ষেত্রে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তিনি এগিয়ে চলার চেষ্টা করেন। আবার 2 দিন বাদেই তিনি রাজনৈতিক দল পরিবর্তন করে নিতে পারেন। আমরা এখানে এরকম অসংখ্য এক্সাম্পল রয়েছে আমাদের সামনে। 2 দিন আগে সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রতিকুর রহমান। তিনি নাকি দলের অভ্যন্তরে বহু প্রশ্ন তুলেছিলেন, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া হয়নি, তাই তিনি অত্যন্ত দলের প্রতি খাপ্পা, তাই বাম ছেড়ে তিনি তৃণমূলে চলে গিয়েছেন। সেখানে তিনি গিয়ে এখন অনেকটাই বলা চলে যে অক্সিজেন পাচ্ছেন। আবার কিছুদিন আগে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের থেকে বেরিয়ে গিয়ে অন্য দল গড়েছেন হুমায়ুন কবির, যিনি একসময় তৃণমূলের দাপুটে নেতা ছিলেন। তো এই যে প্রসঙ্গগুলো আমরা দেখতে পাই যে যতদিন পর্যন্ত হুমায়ুন কবির দলে ছিলেন ততদিন পর্যন্ত হুমায়ুন কবির খুব ভালো, কারণ তিনি ভালো সাংগঠনিক নেতা। যেই মুহূর্তে তিনি বেরিয়ে গেছেন দলের থেকে, তার মতন খারাপ মানুষ আর পৃথিবীতে দ্বিতীয় নেই। প্রতিকুর যতদিন সিপিএম এ ছিলেন ততদিন প্রতিকুরের জন্য মানে গলা ফাটাতে দেখা গেছে বামেদেরকে। যেই মুহূর্তে প্রতিকুর দল ছেড়ে বেরিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে প্রতিকুরের মতন খারাপ নেতা আর দ্বিতীয় নেই। সিমিলারলি তৃণমূলের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম একটা সময় রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনি মন্ত্রী ছিলেন, তারপরে তিনি নাকি দলে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছিল, কারণ তিনি দলে থেকে কাজ করতে পারছিলেন না, তিনি অন্য দলে যোগ দিয়েছিলেন, অর্থাৎ বিজেপিতে যোগ দিয়েছিলেন। তখন তার বিরুদ্ধে কুৎসা করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস, মাঠে নেমে তারা একদম কোমর কষে কুৎসা করেছেন। আবার কিছুদিন বাদে তিনি ফিরে এসেছেন তার পুরনো দল তৃণমূল কংগ্রেসে, এবং সেখানে ফিরে এসে তিনি অত্যন্ত ভালো হয়ে গেলেন। শুভেন্দু অধিকারী সব থেকে বড় এক্সাম্পল। তিনি তৃণমূলের মানে কার্যত মানে যুব তৃণমূল কংগ্রেসের তিনি শেষ কথা ছিলেন একটা সময়। সেখান থেকে তিনি যে মুহূর্তে বিজেপিতে চলে গেলেন, শুভেন্দু অধিকারীর থেকে খারাপ মানুষ আর দ্বিতীয় নেই। এই এক্সাম্পল মানে অন্য রাজ্যের থেকেও বেশি এই এক্সাম্পল রয়েছে হলো গিয়ে পশ্চিমবঙ্গের বুকে। আমরা কি বাইরের ক্ষেত্রে দেখি না? বাইরের ক্ষেত্রে বা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে বহু এরকম নেতৃত্ব রয়েছেন যারা কিনা, যাদের বিরুদ্ধে দল সাধারণ কোনো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনলেই সঙ্গে সঙ্গে দল পরিবর্তন, অন্য দলে গিয়ে তিনি বিরাট নেতা হয়ে যাওয়ার চেষ্টা করেন, এবং সেই সঙ্গে সঙ্গে সেই দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে রীতিমতন কুৎসায় নেমে তাকে চোর, তাকে মানে কার্যত শুলে চড়ানোর মতন অবস্থায় গিয়ে পৌঁছায়। এই যে জায়গা বা এই যে বিষয়টা, এই রাজনৈতিক এই পালা বদল বা রাজনৈতিক পালা বদলের থেকেও বড় কথা হলো গিয়ে নেতা বদল আর কি। এই যে ঘটনা, এই ঘটনা আলটিমেটলি আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য কতটা কাজে দেয়? আদৌ কি কাজে দেয়? আদৌ কি এটা আমাদের জন্য ভালো? এটা কি রাজনীতির পক্ষে ভালো? প্রথম কথা হলো যে রাজনীতি মানে হলো কি, যেখানে একটা নীতি শব্দ কিন্তু
যুক্ত রয়েছে। আগে রাজনীতি ছিল সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের পক্ষে, এখন রাজনীতি রাজার নীতিতে পরিণত হয়েছে। কিন্তু সব থেকে বড় কথা হলো নীতি যে শব্দটা শেষে রয়েছে, সেই নীতিবোধ কি আদৌ নেতৃত্বরা দেখাচ্ছেন? বহু ক্ষেত্রেই তো এই নীতিবোধ থেকে তারা সরে আসছেন। কেউ যদি তৃণমূল কংগ্রেস করেন, তিনি তৃণমূল কংগ্রেসের একটা নীতি আদর্শ সেই নিয়ে দীর্ঘদিন ধরে চলেছেন। হঠাৎ ওয়ান ফাইন মর্নিং তিনি সম্পূর্ণ তার ভিন্ন নীতি আদর্শের একটি দলে যোগ দিয়ে দিলেন। কিভাবে পারলেন? আপনি পারবেন আপনার বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে হঠাৎ করে থাকতে? আপনার বাড়ির একটা নীতি আদর্শ সমস্ত কিছু রয়েছে, আপনি ভুলে যাবেন হঠাৎ করে? আজ আজ রাত পর্যন্ত যেই নীতি আদর্শে আপনি বড় হয়েছেন, যেই নীতি আদর্শে আপনি চলছেন, কাল সকালে উঠে আপনি আপনার নীতি আদর্শ ভুলে যাবেন? আপনি আপনার বাবা মা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে ভুলে যাবেন? আমি তো অন্তত পারবো না সেই নীতি আদর্শ ফেলে এগিয়ে যেতে। সাংবাদিকতা পেশার সঙ্গে আমি দীর্ঘ 17 বছর ধরে যুক্ত। মাঝে বিভিন্ন সময় একাধিক চাকরির অফার এসেছিল আমার কাছে, পারিনি যেতে, কারণ আমি একটা নীতি আদর্শ নিয়ে বড় হয়েছে। আমি সাংবাদিকতা করব, আমি জানি আমি প্রশ্ন তুলব, যে প্রশ্নগুলো তুললে পরে শাসক দল থেকে একাধিক যারা ক্ষমতাবান রয়েছেন তারা সমস্যায় পড়তে পারেন, যে প্রশ্নগুলো তুললে তারা বিপাকে পড়তে পারেন, কারণ তাদের কাছে সেই উত্তরগুলো হয়তো অনেক ক্ষেত্রে থাকে না। আমি সেই প্রশ্নটা করব বলেই আমি আমার শিরদাঁড়াটা সোজা রেখে সাংবাদিকতা করে এসেছি। আর যখন দেখেছি সাংবাদিকতায় মানে কিছু ক্ষেত্রে শিরদাঁড়া বিক্রি করে দিতে হচ্ছে বা সেখানে হয়তো নীতি আদর্শের থেকে বেরিয়ে আসতে হচ্ছে, আমি তখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা শুরু করলাম। কিন্তু সেই সাংবাদিকতার যে মূল নীতি বা মূল ধারাটা, সেখান থেকে কিন্তু আমি বেরোইনি। আমি সেই জায়গাটাকে ধরে রেখে এখনো প্রশ্ন করি, আমি প্রশ্ন তুলি আমার সমাজ মাধ্যমে মধ্যে দিয়ে, আমি প্রশ্ন তুলি আমার একাধিক ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে সেখানে, যে এই যে যেগুলো হচ্ছে সেগুলো কি আদৌ নীতির পক্ষে নাকি এগুলো নীতি বিরুদ্ধ কাজ? কিভাবে সম্ভব এই নীতি বিরুদ্ধ কাজগুলো করা? কিভাবে হয় আদৌ এই কাজগুলো? আপনাদের মনে প্রশ্ন জাগে না যে যখন ভোট দিতে যাচ্ছেন, যেই নেতার নামে ভোটটা দিচ্ছেন, কোনোদিন ভেবে দেখেছেন যে সেই নেতাটা আদৌ নিজের নীতি আদর্শ ধরে রেখে ভোট দিচ্ছেন কিনা, ভোট চাইতে এসছেন কিনা আপনাদের কাছে? যদি না চাইতে আসেন আপনি নিজের নীতি আদর্শ ধরে রেখে, তাহলে সেই নেতাকে কেন ভোট দিচ্ছেন? পাল্টান না আপনাদের চিন্তাধারা। প্রশ্ন করুন যে আপনি তো নিজের নীতি আদর্শ ধরে রাখতে পারেন না, আমার ভোটটা নষ্ট হবে না তো আপনাকে যে আমি ভোট দেবো? কালকে আপনি আপনার নীতি বিসর্জন দিয়ে অন্য দলে গিয়ে নাম লেখাবেন না তো? তাহলে আমি কি কারণে আপনাকে ভোটটা দেব? যদি ভোট দিই, আপনাকে এটা সুনিশ্চিত করতে হবে যে আপনি আপনার নীতি আদর্শ যার বলে আমার কাছে ভোট চাইতে আসছেন আজকে, কালকে সেই নীতির থেকে আপনি বিচ্যুত হবেন না। বলতে পারেন গ্যারান্টি দিয়ে সেটা? আপনারা প্রশ্ন করুন না, প্রত্যেকটা মানুষ প্রশ্ন করুন, দেখবেন দুদিনে এই নেতৃত্ব যারা কিনা এই নীতি জলাঞ্জলি দিয়ে পরিবর্তনের যে ঢাল সামনে এনে চলেন, তারা দেখবেন পেছনে সরে গেছেন। নীতিবান আদর্শবান রাজনীতিবিদরা তারা সামনে এসছেন। তখন সেই নীতিবান আদর্শবান নেতৃত্বরা যখন সামনে আসবে, তখনই বুঝতে পারবেন যে আপনার আসল উন্নয়ন হতে চলেছে, আপনি সত্যিকারের উন্নয়নের সম্মুখীন তখন দাঁড়িয়ে আছেন। তখন ভোট দিন, নিশ্চিন্ত মনে ভোট দিন, কারণ আপনার ভোট তখন নষ্ট হবে না। আর যদি দেখেন যে নীতি বিরুদ্ধ কোনো নেতা রয়েছেন যার শিরদাঁড়া অলরেডি বিক্রি হয়ে গেছে, তাকে ভোট দেবেন না, কারণ সেই ভোট কিন্তু আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা প্রচন্ড ভাবে রয়েছে। কথাটা মিলিয়ে দেখবেন। আপনারা কি ভাবছেন এই বিষয় নিয়ে? কতটা আপনাদের নীতি আদর্শ আপনাদেরকে প্রশ্ন করতে শেখাচ্ছে? আমাকে জানান, আলোচনা করুন, সুস্থ স্বাভাবিক পরিবেশে আলোচনা করুন। এমন নয় যে সোশ্যাল মিডিয়াতে যেমনটা হয় যে কার্যত বাবা মা তুলে যা ইচ্ছা তাই বলার যেটা ট্রেন্ড শুরু হয়েছে সেই ফেক প্রোফাইলগুলোর থেকে, সেগুলো ছাড়া সুস্থ স্বাভাবিক পর্যায়ে আলোচনা করুন। বেরিয়ে আসতে পারে নতুন নতুন উদ্ভাবনা, বেরিয়ে আসতে পারে নতুন নতুন চিন্তা। আমি আপনি আমরাই তো কিং মেকার,
তাহলে যে কিং, যে রাজা দুর্নীতির আশ্রয় নেয়, যে রাজা নিজের লক্ষ্য ভ্রষ্ট হন, সেই রাজাকে কেন আমরা দিনের পর দিন আমাদেরই টাকায় তাকে পুষবো? বদলে দিন না সেই রাজাকে, নিয়ে আসুন এমন রাজাকে যে কিনা আপনার আমার সকলের জন্য নিজের শির দ্বারা বিক্রি করবে না, আপনার আমার জন্য যে কিনা ভাববে, তেমন নেতাই বাছুন। ভোট দিন ভালোভাবে, ভোটটা নষ্ট করবেন না, কিন্তু ভোট দিন তাকেই যিনি নিজের নীতি আদর্শের প্রতি অবিচল রয়েছেন। ভালো থাকুন।